করোনায় দেশের বেসরকারি হাসপাতাল নিয়ে নানা অভিযোগ। খরচ নির্ধারণ করে দিতে তাগিদ বিশেষজ্ঞদের, লাগাম টানতে প্রয়োজনে শক্তি প্রয়োগ হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। চট্টগ্রামে চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে সেবা কার্যক্রম। সরকারি হাসপাতালে ৩০০-র মধ্যে ৮০ জনের বেশি করোনায় আক্রান্ত, অসহায় রোগীরা। গার্মেন্টস শিল্পে এ মাস থেকেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা বিজিএমইএর। শ্রমিক নেতারা বলছেন ইতোমধ্যেই চাকরি গেছে ৬০ থেকে ৭০ হাজারের। ঘূর্ণিঝড় আম্পানে ২ সপ্তাহ পরেও স্বাভাবিক হয়নি খুলনার উপকূলবাসীর জীবনযাত্রা। ঘরহারা শত শত মানুষ খোলা আকাশের নিচে, নোনা পানিতে নানা রোগের প্রাদুর্ভাব। পর্যটক শূন্য কক্সবাজারের প্রকৃতিতে ফিরেছে প্রাণ, সৈকতে কমেছে বর্জ্য। করোনা থেকে শিক্ষা নিয়ে জীববৈচিত্র্য রক্ষায় যত্নবান হবার তাগিদ পরিবেশবিদদের। বাংলার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। মহামারী করোনা যেখানে বিশ্বকে মানবিক হওয়ার বার্তা দিচ্ছে, সেখানে দেশের বেসরকারি হাসপাতালগুলো দিন দিন আরও অমানবিক হয়ে উঠছে। অযৌক্তিক বিল, মুনাফার লোভে সরকারি তালিকা থেকে বের হওয়া কিংবা মাঝরাতে রোগীদের বের করে দেয়া সহ নানা অমানবিকতার নিদর্শন বেসরকারি হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন এই হাসপাতালগুলো অধিগ্রহণ করে সেবা মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত রাষ্ট্রেরই। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, লাগাম টানতে প্রয়োজনে শক্তি ব্যবহার করবে তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল সরকার নির্ধারিত করোনা চিকিৎসা সেবা কেন্দ্র, যেখানে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা দেবার কথা। তবে সম্প্রতি হাসপাতালটির বিরুদ্ধে করোনায় আক্রান্ত ভর্তি রোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা বিল নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নিজেদের ভুল স্বীকার করে টাকা ফেরত দেয় হাসপাতালটি। আমরা যখন বুঝতে হয় তখন আমরা জানি যে এটা সরকারি হবে, আমাদের এখান থেকে সেটাই বলছে। পরে আসলো ১,৭০,০০০ টাকা, তখন তারা বলছে যে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সরকারের সাথে এগ্রিমেন্ট ছিল, সেটা শেষ হয়ে গেছে, যার জন্য আপনাদের এই পুরো বিলটা দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি তালিকায় থেকে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব নয়, তাই টাকার বিনিময়ে সেবা দিতে চান তারা। নিজেরা নিজেরটা না করলে আমরা স্বাধীন বা স্বতন্ত্রভাবে অনেকগুলো কাজ করতে পারতেছি না, যেটাতে রোগীদের সার্ভিসটা আমাদের ভালো হচ্ছে না। রোগীরা অনেকেই বলে যে আমার তো টাকার অসুবিধা নেই, আমি ওষুধটা কিনে আনি। এখন আমরা না পারি ওনাকে দিয়ে কিনে দিতে, না পারি ওনাকে ওষুধটা যেমন বসায় রাখি। একই অভিযোগ রয়েছে ল্যাবএইড, ইউনাইটেড সহ বেশিরভাগ হাসপাতালের বিরুদ্ধেই। আর নিয়মিত ডায়ালাইসিস রোগীর করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসা না দিয়ে মাঝরাতে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন দেশের মোট আইসিইউর ৮০% বেসরকারি হাসপাতালে থাকায় তারা সুযোগের অপব্যবহার করছে। রোগটা যেরকম, এটাতে যে পরিমাণ অক্সিজেন লাগবে এবং আইসিইউ সাপোর্ট লাগবে, সেটার জন্য সরকারকে অবশ্যই বেসরকারি হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে কিছু হাসপাতালকে, যেগুলোতে আইসিইউ আছে, এগুলোকে কোভিড হাসপাতাল করতে হবে। এই কাজটা করতে হবে সমঝোতার মাধ্যমে। ওটার যে খরচ, ওগুলো সরকারকে বহন করতে হবে। প্রাইভেট হাসপাতালগুলো যেই রেটে করে এই রেটে নয়, এর অর্ধেক রেটে মনে করেন যদি এটাকে খরচ দেয়, তাহলে মানুষ কম পয়সায় চিকিৎসাটা পাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মহামারী কালে বেসরকারি হাসপাতালের এমন আচরণ অপ্রত্যাশিত। হাসপাতালগুলো যে সার্ভিস প্রদানের চাইতে বেশি ব্যবসায়ী, এটা আরেকবার প্রমাণ করলো আর কি। যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে রাষ্ট্রের শক্তি সামর্থ্য পুরাই আছে, সেটা তাহলে রাষ্ট্রকে অ্যাপ্লাই করতে হবে। এটা তো হতে পারে না। করোনাকালে অন্যান্য দেশের বেসরকারি কর্পোরেট হাসপাতালে সরকারি প্রণোদনায় বিনামূল্যে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখালো বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৫ ব্যক্তি। এদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৪২৩ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,৫০০-এর বেশি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এ সময় মনকে সুস্থ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
করোনার থাবায় গোটা পৃথিবীর মতো দুর্বিষহ সময় আছে বাংলাদেশ। ৮৯তম দিনে জানা গেল গত ২৪ ঘন্টায় এই ভাইরাসটিতে মারা গেছেন ৩৫ জন। সেদিন প্রায় ১২,৫০০ নমুনা পরীক্ষা করে ২,৪২৩ জনের দেহে পাওয়া গেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিসংখ্যান বলছে প্রতি ১০০ জনের পরীক্ষা করলে ভাইরাস পাওয়া যাচ্ছে ১৯ থেকে ২০ জনের দেহে। নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৯৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ৩,৫৮,২৭৭টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৬ জন। মারা যাওয়া ৩১ জনের বয়সী ৪০-এর উপরে। যদিও বয়স্করা বাইরে কম বেরোচ্ছেন, তারপরও আক্রান্তের বড় একটি অংশই তারা। বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন। সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। আমরা যেন বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি, হাতটা বারবার সাবান দিয়ে ধোয়ার অভ্যাস এবং হাত যেন আমরা ধোয়া থাকে। অধিদপ্তর বলছে, যারা নিজেরা মাস্ক খুলতে পারেন না এমন বয়স্ক এবং শিশুরা ব্যতীত মাস্ক পরতে হবে সবাইকে। মাস্ক একটি বড় হাতিয়ার এই কোভিড বা করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। যতদূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। বুলেটিনে বলা হয়, সবাই সবকিছু জানেন এবং বোঝেন, তাই জীবন বাঁচাতে নিজেরও নিজের পরিবারের দিকে তাকিয়ে হলেও স্বাস্থ্যবিধিগুলো মানতেই হবে। আমার পরিবারের সদস্যদেরও। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। করোনা সংকটের ৩ মাস অতিবাহিত করতে চলেছে বাংলাদেশ। আজ ৮৯তম দিন। এদিনও মৃত্যুবরণ করেছেন ৩৫ জন রোগী। শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল ৫৭,০০০। আজকের বিশ্লেষণে তুলে ধরব করোনা পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১২,৬৯৪ জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২,৪২৩ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জন। দেখে নেব শেষ ৭ দিনের শনাক্তের চিত্র। সপ্তাহের ৭ দিনের ৬ দিনই ২,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে এবং আমরা প্রতি ১০০ জনে নমুনা শনাক্তের হার ৫ দিনে কিন্তু ২০% বেশি দেখেছি। অর্থাৎ প্রতি ১০০ জনকে পরীক্ষা করে ২০ জনের বেশি কিন্তু রোগী পাওয়া গেছে। এর মধ্যে আমরা দেখেছি যে ৩০ মে সব থেকে কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছিল ১,৭৬৪ জন এবং শনাক্তের হারটাও কম ছিল ১৭.৬৬%। আজ ৪ জুন শনাক্তের হারটা আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের অন্তত ৫ দিনের তুলনায় কম ১৯.৯২% এবং আজ অপেক্ষাকৃত কম রোগী শনাক্ত হয়েছে ২,৪২৩ জন। আমরা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আয়তনে এবং জনসংখ্যার দিক থেকে বড় দেশগুলোতে আসলে আক্রান্তের হারটাও আমরা বেশি দেখতে পাচ্ছি। এর মধ্যে সব থেকে বেশি রোগী রয়েছে ভারতে। দেখতে পাচ্ছি যে ২,১৭,১৮৭ জন রোগী রয়েছে ভারতে। সেখানে মৃতের সংখ্যাটাও বেশি ৬,০৮৮ জন। এরপরই পাকিস্তান তৃতীয় অবস্থানেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে। মালদ্বীপে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭ জন, শ্রীলঙ্কায় ১১ জন, নেপালে ৯ জন এবং ভুটানে কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি। আমরা দক্ষিণ এশিয়ার এই চিত্রের সঙ্গে বিশ্ব পরিস্থিতিও মিলেছি। তাতে বিশ্বের ২১৫ দেশ অঞ্চলের মধ্যে সর্বাধিক আক্রান্ত ১০০ দেশের মধ্যে ভুটান বাদে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে কিন্তু রয়েছে। এর মধ্যে ভারতের অবস্থান ৭ম এবং বাংলাদেশের অবস্থান ২১তম। এই ছিল আজকের বিশ্লেষণে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকট, সে সাথে ৮৩ জন আবার করোনা ভাইরাসে আক্রান্ত, আর মারা গেছেন ৩ জন। সব মিলিয়ে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা বিপর্যয়ের মুখে। আর সমন্বয়হীনতার কারণে প্রয়োজনীয় চিকিৎসক না পাওয়ায় সরকারের অধিগ্রহণ করা বেশ কিছু হাসপাতালেও চিকিৎসা সেবা চালু করা যাচ্ছে না। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বৃহত্তর চট্টগ্রামের সরকারি হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কর্মরত চিকিৎসকের সংখ্যা আনুমানিক ৩০০। এর মধ্যে করোনা চিকিৎসা সহ অন্যান্য রোগের চিকিৎসায় নিয়োজিত ৮৩ জন চিকিৎসক গত ২ সপ্তাহে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্ত একজন সহ উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন চিকিৎসক। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য বিশেষায়িত প্রতিটি হাসপাতালে এখন ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি রোগী।
একদিকে রোগীর চাপ আর অন্যদিকে চিকিৎসক সংকট, আর এর ফলে চরম বিপর্যয়কর অবস্থায় পড়েছে চট্টগ্রামের স্বাস্থ্য খাত। করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা টানা 10 দিন দায়িত্ব পালন শেষে 2 সপ্তাহ হোটেল কোয়ারেন্টিন এবং পরবর্তী 6 দিন বাসায় কোয়ারেন্টিন থাকছেন। এই অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। যেহেতু আমরা বিভিন্ন গ্রুপে কাজ করতে হচ্ছে, একসাথে কিন্তু সবাইকে আমরা কাজ করাতে পারছি না। এই জন্য কিন্তু আমাদের এই 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর জনবল অনেক বেশি কম থাকাতে আমাদের কিন্তু রোগীদের সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে। 10 দিন ডিউটি করে জনবল অফ হয়ে যায়, সেখানে আমাদের পরিশ্রম বা আমাদের সামর্থ্য আসলেই তখন কঠিন হয়ে যায় আমাদের এটা মেনটেন করা। চিকিৎসক সংকট মোকাবেলায় সম্প্রতি 39তম বিসিএস থেকে নিয়োগ পাওয়া 2000 চিকিৎসকের মধ্যে 76 জনকে পদায়ন করা হয়েছে চট্টগ্রামে। করোনা রোগীদের জন্য নির্ধারিত এসব চিকিৎসক নিয়েও সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। 30 জন চিকিৎসক দিয়েছেন, কিন্তু এই 30 জন চিকিৎসকের মধ্যে 17 জন হচ্ছে আমাদের নারী চিকিৎসক এবং তাদের মধ্যে 12 জন হচ্ছে আবার প্রেগনেন্ট এবং ল্যাকটেনিন মাদার। কারণ এদেরকে দিয়ে তো করোনা চিকিৎসা করানো যাবে, আলটিমেটলি আমাদের চিকিৎসক পেয়েছে আমরা 18 জন। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসকদের দায়িত্ব বন্টন নিয়ে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। অধিগ্রহণ করা হলি ক্রিসেন্ট হাসপাতালে 20 জন চিকিৎসক এবং 35 জন নার্স নিয়োগ দেওয়া হলো, সেখানে রোগী ভর্তি করা হয়েছে একেবারে হাতে গোনা। আবার অন্য হাসপাতালগুলোতে রোগী বেশি থাকলেও চিকিৎসক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এই চিকিৎসক নেতার। বেসরকারি হাসপাতালগুলোতে যারা কাজ করবেন কোভিড রোগী নিয়ে, সরকার তাদের কী ধরনের সুযোগ সুবিধা দিবেন সেটি পরিষ্কার নয় বলে অনেকেই কোভিড রোগীদের চিকিৎসায় নিজেকে ওভাবে নিয়োজিত করতে চাচ্ছেন না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3537 জন। এর মধ্যে 17 জন চিকিৎসক সহ মোট সুস্থ হয়েছেন 1200 জন, আর মৃত্যু হয়েছে 85 জনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও মানুষের জীবন বাঁচানোর জন্যই স্বাভাবিক বাস্তবতায় ফেরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যয়বহুল সত্ত্বেও সরকার করোনা চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। গতকাল সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সমাজের বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও মন্ত্রণালয় সহ 26টি প্রতিষ্ঠানের অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কের পাশাপাশি জীবন আর জীবিকার প্রশ্নে জটিল পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। আর্থিক গতিশীলতা আনতে এরই মধ্যে ঘর ছেড়ে কাজে ফিরছেন গণমানুষ। সংকটের এই সময়ে সরকারের হাত আরও শক্তিশালী করতে আবারও এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমাজের 26 ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক প্রদান করা হয়। এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার পক্ষে অনুদানের এসব চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জটিল এই সময়ে শ্রমজীবী মানুষের জীবন বাঁচাতেই করোনা আতঙ্কের মধ্যেও কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। তবে যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবেই। কাজে কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। সরকারি প্রয়াসের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ত্রাণ কার্যক্রম চালানোর উদ্যোক্তাদের সাধুবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, ব্যয়বহুল হলেও করোনা চিকিৎসায় সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে। প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ সকলের কাছে যেন কিছু না কিছু আমরা সহযোগিতা পৌঁছাতে পারি, যেন তারা কষ্ট না পায়, সেটাই আমাদের লক্ষ্য। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপরে আমরা সেটা করে যাচ্ছি। সাধারণ মানুষের চেষ্টায় দেশে এখনো এই ভাইরাসের পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভালো বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এখনো আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাই বলে জানিয়েছেন বিজিএমই এর সভাপতি রুবানা হক। করোনাকালে 300 কোটি মার্কিন ডলারের বেশি ক্রয় আদেশ বাতিল হওয়ায় মালিকদের কিছুই করার নেই বলেও উল্লেখ করেন তিনি। এদিকে
শ্রমিক নেতাদের দাবি, ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। ইতিমধ্যে 60 থেকে 70 হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন বলেও জানানো হয়। করোনা সংকট মোকাবেলায় রপ্তানিমুখী পোশাক কারখানার জন্য 2% সুদে সহজ শর্তে 5,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করে সরকার। প্রণোদনার আবেদনের সময় পোশাক শিল্প মালিকরা কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে 2 মাস না যেতেই বিজিএমইএ সভাপতি জানালেন, শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে 1 জুন থেকে। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ছাঁটাইকৃত শ্রমিকের জন্য কি করা হবে, এজন্য আমরা সরকারের কাছে অন্ততপক্ষে বিনীতভাবে আবেদন করি যে আমরা কিভাবে একসাথে আমরা এই ক্রাইসিসটাকে অন্তত অতিক্রম করতে পারবো, কারণ ছাঁটাই আসলে হবে। তবে এটিও ঠিক যে হঠাৎ করে বদলে যেতে পারে, এবং তখন কিন্তু যদি পরিস্থিতি একটুও পরিবর্তিত হয়, তাহলে এই একই শ্রমিকরা কিন্তু আসলে অগ্রাধিকার পাবেন আমাদের ফ্যাক্টরিতে। এটি আমরা অন্তত নিশ্চিত করার চেষ্টা করব। পোশাক শ্রমিকদের করোনা শনাক্তকরণ ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিজিএমইএ-কে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই আজকে এই উদ্যোগের জন্য, ল্যাবটার উদ্বোধন করার জন্য। একই অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও। ভালো একটা অবস্থায় যাওয়ার মতো অবস্থায় এসেছি, তখনই কিন্তু এই দুর্ভাগ্যক্রমে এই করোনা এসে আমাদের সারা পৃথিবীটাকেই উলটপালট করে দিল। এদিকে বিজিএমইএ শ্রমিক ছাঁটাইয়ে শ্রম আইনের বাইরে কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিলেও কোনো নিয়ম না মেনে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। ঈদের পর থেকে ছাঁটাই শুরু হয়েছে দাবি করে পোশাক শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, নানা কৌশলে 60 থেকে 70 হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। না, 1 জুন থেকে তারা ছাঁটাই করে নাই, তারা ওই ঈদের পরে 27 তারিখ থেকে শুরু করছে। আইন মান্য তো ছাঁটাই করে না, জোর করে রিজাইন নেয়, জোর করে আইডি কার্ড রেখা দিতেছে, করতেছে, বা অনেকের দেখা যাচ্ছে ছাঁটাই করতেছে যে 1 বছরের নিচে হইলে। দেখা যায় যার চাকরির বয়স 3 মাস তারে রাখছে, কিন্তু যার চাকরির বয়স 11 মাস তাকে বাদ দিয়ে দিতেছে, কারণ 12 মাস হইলে তো তার আবার 5% বেতন বাড়াইতে হইব, তার ঈদ বোনাস দেওয়া লাগবে। এই যে সুযোগ বুঝে তাদের না কম না দেওয়ার পাইতারা গুলা যেন না হয়, এই হইলো কথা। আমরা যে লেবার মিনিস্ট্রির চিঠি দিতেছি, আমরা ফ্যাক্টরির লেবার নেগোসিয়েশন করতেছি, আমরা বহুভাবে তো কাম করতেছি। এদিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পোশাক শ্রমিকদের বেআইনিভাবে ছাঁটাই, বিভিন্ন কারখানায় শ্রমিকদের 20 মার্চ থেকে 20 এপ্রিলের বেতন ও ঈদ বোনাস না দেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তোলা হয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের এভিয়েশন ও পর্যটন খাত। টিকে থাকতে আসছে বাজেটে আগামী 3 বছরের জন্য বিমানবন্দরের সব ধরনের চার্জ মওকুফ ও অ্যারোনটিক্যাল চার্জ কমানোর দাবি এয়ারলাইন্সগুলোর। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় জেট ফুয়েলের দাম কমানোরও আহ্বান তাদের। আর হোটেল ও পর্যটন শিল্পকে বাঁচাতে কর অবকাশ সুবিধা ও কম সুদে ঋণ চান সংশ্লিষ্টরা। বিস্তারিত হাজিরা শিউরি রিপোর্টে। করোনা মহামারীর কারণে টানা 2.5 মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে চালু হয়েছে ফ্লাইট। তবে স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনায় বেড়েছে খরচ, যদিও যাত্রী খরায় কমে গেছে আয়। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু অনিশ্চিত। প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে আসছে বাজেটে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রুটেও কমপক্ষে 3 বছরের জন্য সব এভিয়েশন চার্জ মওকুফ ও কর ছাড় চায় বিমান সংস্থাগুলো। বিমান ভাড়া সহনীয় রাখতে জেট ফুয়েলের দাম সমন্বয়েরও দাবি তাদের। সরকারের কাছ থেকে চাচ্ছি ল্যান্ডিং পার্কিং চার্জেস ডোমেস্টিকের যেটা ওনারা ডিসেম্বর পর্যন্ত দিয়েছেন, ওইটাকে মিনিমাম 3 বছরের জন্য মওকুফ করার জন্য। ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও যখন যাবে ওই ল্যান্ডিং পার্কিং চার্জেসটাও মওকুফ যেন করে দেয়। করোনার কারণে বছরের শুরু ও ঈদের পুরো ব্যবসা হারিয়েছে দেশীয় হোটেল, মোটেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটররা। জুন পর্যন্ত 5 মাসে পর্যটন খাতে ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। এই অবস্থায় কর্মীদের বেতন ও প্রতিষ্ঠান চালাতে বাজেটে থোক বরাদ্দ চান তারা। 1 কি 2% ম্যাক্সিমাম
হারে যদি একটা লোনের ব্যবস্থা করা যায়, কিংবা আমি বলবো যে এবার বাজেটে যদি একটা বড় ধরনের থোক বরাদ্দ দেওয়া যায়, তাহলে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেঁচে যেতে পারে। দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে বাঁচাতে বিমান সংস্থাগুলোর বিভিন্ন সেবার ওপর কর ও সারচার্জে ছাড় এবং হোটেল মোটেলগুলোকে কর অবকাশ সুবিধা দেয়া জরুরি বলে মনে করছেন এই বিশ্লেষক। এভিয়েশন শিল্পের উপরে যেসব ট্যাক্স গুলো আছে বা এক্সাইজ ডিউটি আছে, সেইগুলোকে অন্তত কিছুদিনের জন্য হলে রেয়াতির সুযোগ দিতে হবে। ফুয়েল প্রাইসটাকে যদি একটু সহনীয় পর্যায়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এয়ারলাইন গুলো তার অনেকটা সাশ্রয় বোধ করবে। আমাদের দেশের হোটেলগুলোতে প্রায় 22% ভ্যাট এবং ট্যাক্স আদায় করা হয়ে থাকে গেস্টদের কাছ থেকে। এই জিনিসের পরিমাণ, ট্যাক্সের পরিমাণটা যদি আমরা কমায় আনতে পারি, তাহলে কিন্তু আমাদের হোটেলের চার্জ অনেক কমে আসবে। বর্তমানে দেশের বিমান পরিবহন ব্যবসার 70% বিদেশি এয়ারলাইন্সের দখলে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাজেট অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিরাপত্তায় আরোপ করা হচ্ছে বেশ কড়াকড়ি। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে অর্ধশতাধিক বয়স্ক সংসদ সদস্যকে নিষেধ করা হচ্ছে অধিবেশনে যোগ না দিতে। মূল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যদের আসন বিন্যাসে আনা হচ্ছে পরিবর্তন। এছাড়া প্রতিদিনের পরিবর্তে একদিন পর পর অধিবেশন চালানোর পরিকল্পনা সংসদ সচিবালয়ে। এহসান জুয়েলের রিপোর্ট। 31 মে থেকে দেশে অফিস চালু হলেও সরকারের পক্ষ থেকে রয়েছে স্বাস্থ্যবিধির ব্যাপক কড়াকড়ি। এর মাঝেই বসছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাস সংরক্ষিত 50 জন সহ সংসদের সদস্য সংখ্যা 350। এর মধ্যে 60 জন সদস্য উপস্থিত হলেই পূরণ হয় কোরাম। সংবিধানের অক্ষুণ্ণতা রাখতে এর আগে গত 18 এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে মাত্র একদিনের জন্য বসেছিল অধিবেশন। এবারও প্রধানমন্ত্রীর আশপাশের কয়েকটি চেয়ার রাখা হবে খালি। সংশ্লিষ্টদের মধ্যে করোনা ভাইরাস টেস্টে উত্তীর্ণ কর্মকর্তারাই সুযোগ পাবেন তার সাথে কাজ করার। অনারেবল প্রাইম মিনিস্টারের বসার পরে হাতের ডান দিকে 2টা বা 3টা আসন পরে কেউ বসবে, পিছনেও চিফ হুইপ 2টা আসন ছেড়ে বসবে। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছাকাছি যায় যে কর্মকর্তা কর্মচারী সবাইকে টেস্ট করানো হয়েছে। ওখান থেকে যারা নেগেটিভ থাকবে তারাই কেবলমাত্র ডিউটিটা করতে পারবে। 11 জুন বাজেট উপস্থাপন করা হবে, পাশ হবে 30 জুন। বাজেট নিয়ে সংসদ সদস্যদের সাধারণ আলোচনার সুযোগ দিতে অধিবেশনের মেয়াদ বাড়ানো হলেও প্রতিদিন হবে না তা। সংসদ সদস্যরাও কয়েক ধাপে যোগ দেবেন। বাইরের লবিতে রাখা উপস্থিতির খাতায় স্বাক্ষর করার সুযোগ থাকলেও অসুস্থ কিংবা বয়স্ক সংসদ সদস্যরা সুযোগ পাবেন না মূল হলে প্রবেশের। যাদের বয়স একটু বেশি তাদের নাই বলা হবে। এরপরে যদি আসে তাহলে হয়তো তারা ওই সিগনেচার বিজনেস করে হয়তো চলে যাবে বা লবিতে থাকবে। সাধারণত 60 জনের জন্য আমাদের কোরামটা, সেখানে 70, 80 বা 100 এরকম হয়তো হার্ডলি হইতে পারে। সংসদ সদস্যদের ব্যক্তিগত কর্মকর্তাদের এই সময় সংসদ এলাকায় প্রবেশও থাকবে নিষেধাজ্ঞা। বাজেট সংসদের সবচেয়ে জৌলুসময় অধিবেশন। একই সঙ্গে থাকে অর্থনীতির নানা সমীকরণ মেলানোর চ্যালেঞ্জও। এবারের বাজেটে জৌলুস হয়তো অনেক কমে যাবে, একই সঙ্গে করোনার এই দুঃসময়ে অনেক কঠিন হয়ে ধরা দেবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মোট 16 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। পুলিশ জানায় গতকাল সকালে হবিগঞ্জের বাহুবরে কিশোর আকাইদ ও তার বড় ভাই জুনাইদ সহ বেশ কয়েকজন স্থানীয় একটি বিলে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোর আকাইদের। এ ঘটনায় গুরুতর অসুস্থ 2 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে একই উপজেলার জারিয়া বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে নরজউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলার বৃষ্টির সময় জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল মোতালেব বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। একই সময় রামনগর গ্রামের রবিন নামে এক শিশু বিলে মাছ ধরতে গিয়ে ও ইমরান হোসেন নামের আরও এক কিশোর বিদানন্দ পূর্বপাড়া গ্রামে খোলা মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয়। এছাড়া বগুড়ায় কাহালুতে ধান তুলতে গিয়ে কৃষক ও সারিয়াকান্দি উপজেলায় নদী পার হতে গিয়ে এক যুবক সহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল সহ সারা দেশে মোট 16 জনের বজ্রপাতের মৃত্যু হয়েছে।
মোতালেব হোসেন নাম করে একজন বজ্রপাতে মারা গেছেন, তিনি পুকুর ঘাটে গোসল করতেছিলেন। আর তাবদিন নাম করে একজন মারা গেছে, তিনি ঘুড়ি উড়াচ্ছিলেন। আর একজন হচ্ছে তিনি কৃষি কাজ করেন, তিনি বাড়ি ফিরতেছিলেন, এই অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। এই তিনজনের ভিতরে দুইজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আর মোতালেব হোসেনকে অসুস্থ হলে তাকে মেডিকেলে নেওয়া হয়, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড় আমপান পরবর্তী 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি খুলনার উপকূলবাসীর জীবনযাত্রা। ঘরহারা শত শত মানুষ কেউ আশ্রয় কেন্দ্রে, আবার কেউ খোলা আকাশের নিচে বসবাস করছেন। লোনা পানিতে এখনও বন্দী অনেক পরিবার ভুগছেন নানা রোগে। গৃহহীন এসব মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার কয়রা উপজেলার আংটিহারা এলাকার শাকবাড়িয়া নদীর পাড়ে বসবাস রিজিয়া বেগমের। সর্বনাশা ঘূর্ণিঝড় আমপান কেড়ে নিয়েছে তার মাথা গোজার ঠাইটুকুও। ঘর হারিয়ে খোলা আকাশের নিচেই রাত্রি যাপন করেন। ঝড়ে আমার ঘর দরজা সব ভেঙে চলে গেছে। এখন ওই খুঁটি খাটি পূর্ণ কাঠকুটো জোড়া তালি দিয়ে একটু জম ধরে একটু কুড়ি নিলাম, তা এখনো সাইজ করে পারিনি। ঘর হারানো কয়রা এলাকার এরকম অনেকের বসবাস এখন ভাঙা ঘরে। আবারও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার আগে নিরাপদ আবাসস্থলের দাবি নদী তীরের মানুষের। নেই কাঠ নেই, কিছু নেই, কোনো খাদ্যও নেই বা কোনো বাড়ি ঘরও নেই। রাস্তা ভেঙে চলে গেছে, কিছু নেই, আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু ছিল না। মানুষের ঘরের ভিতরে মূল্যবান জিনিসপত্র সবকিছু নষ্ট হয়ে গেছে। এক কথায় গবাদি পশু সহ সব কিছু ভেসে গেছে পানিতে। অন্যদিকে লোকালয়ে লবণ পানি প্রবেশ করে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ঘরহারা মানুষেরা। ঘা পাছড়া, চুলকুনি, ডায়রিয়া, কি খাবার পানি অনেক দূরিত্বে হলো কষ্ট করে বুই বুই। এই পানিটা বিষাক্ত হয়ে গায়ে চুলকানি বাড়াচ্ছে, ঘা হচ্ছে। নোনা পানির কারণে সমস্যা, খাবার দাবার চলাফেরা চলতে ফিরতে পারছি না, ঘর দরজা নেই। অবশ্য ক্ষতিগ্রস্ত মানুষের নতুন করে ঘর নির্মাণ ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক। যারা ক্ষতিগ্রস্ত তারা সকলে পর্যায়ক্রমে সরকারের যে পক্ষ থেকে যাদের ঘর ক্ষতিগ্রস্ত তারা টিন পাবে এবং নগদ টাকা প্রতি বান্ডিলের জন্য 3000 টাকা পাবে। ঘূর্ণিঝড় আমপানে খুলনা উপকূলের প্রায় 100 কিলোমিটার বাঁধ ভেঙে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। করোনা পরিস্থিতি পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক শূন্য থাকায় কমেছে বর্জ্য, প্রাণ ফিরেছে প্রকৃতি ও জীববৈচিত্র্যে। পর্যটন নির্ভর এ নগরীর নাগরিক জীবনে কোভিড-19 মারাত্মক প্রভাব ফেললেও প্রকৃতির এই ভিন্ন সাজ নতুন করে ঘুরে দাঁড়াতে উৎসাহ জাগিয়েছে অনেকেই। পরিবেশবিদরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও এই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সতর্ক থাকার বার্তা দিল করোনা মহামারী। বিশ্ব পরিবেশ দিবসে পর্যটন নগরী কক্সবাজার নিয়ে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাগরিক মানুষ নয়, কক্সবাজার সৈকতের আধিপত্য এখন লাল কাঁকড়ার দখলে। দূষণ, অপরিকল্পিত নগরায়ন আর অনিয়ন্ত্রিত পর্যটনে দীর্ঘ সময় ধরে ধুঁকতে থাকা কক্সবাজার 2 মাসের লকডাউনে ফিরেছে আপন রূপে। সৈকতের নানা সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য যেন নতুন করে প্রাণ পেয়েছে। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের এমন সৌন্দর্য এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে একেবারে আলাদা। সৈকতের বালিয়াড়িতে বাসা বাঁধছে খুদে কাঁকড়ার দল, বালুচরে বল বানিয়ে আলপনার কাজ করছে প্রকৃতি। করোনায় নিজেদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়লেও প্রকৃতির এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। মানুষরা যেভাবে সমাগম ছিল, পশু পাখি ওদের ঠিকমতো চলাচল করতে পারে নাই। পানির যে দূষণ এটাও হচ্ছে না, প্লাস এই সাগরে যে প্রাণীগুলো আছে বা যে মাছ আছে, হ্যাঁ, এরা মানে তাদের স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছে। সাগর পাড়ে পর্যটক না নামার কারণে বিভিন্ন ধরনের গাছপালা, কাঁকড়া এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, আগে আমরা এগুলো দেখতে পেতাম না। পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের ভুল ত্রুটি শুধরে প্রকৃতির অনুকূলে ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যাশা এই ব্যবসায়ী নেতার। লকডাউনের পরে এই বিষয়টা একটু জোরালোভাবেই করা উচিত, যে জৈব বৈচিত্র্য রক্ষা হবে, একই সাথে পর্যটন শিল্পও আবার চাঙ্গা হবে। পরিবেশবাদীরা বলছেন, করোনার থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির প্রতি আরও যত্নবান হতে হবে সবাইকে। এই সমুদ্র সৈকত থেকে বিভিন্ন জোনে ভাগ করতে হবে। কিছু জোনে মানুষ আনাগোনা থাকবে,
আর কিছু জুনে জীববৈচিত্র্যের সমাহার থাকবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কক্সবাজারে পর্যটক আগমন। করোনা পরিস্থিতির কারণে নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হলেও কক্সবাজারের জীববৈচিত্র্যের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই রূপ ও রং ধরে রেখে এগিয়ে যাবে পর্যটন নগরীর কার্যক্রম, এমনটাই আশা সবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বামীর বিরুদ্ধে অকথ্য নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী, এমনকি মাথা মুড়িয়ে বিবস্ত্র করে ভিডিও করারও অভিযোগ তার। মাকে নির্যাতনের প্রতিবাদ করায় সন্তানকেও হত্যারও হুমকি দেওয়ার কথা জানিয়েছে ছেলে। এ ঘটনায় থানায় মামলা হলেও গ্রেফতারের 3 দিনের মাথায় জালিয়াতি করে জামিন পান অভিযুক্ত। আইনজীবীদের অভিযোগ, আসামিকে সুবিধা দিতেই এফআইআর দুর্বল করেছে থানা পুলিশ। ভাবে মারধর করে, মারধর করার পর আমাকে বিভিন্ন রকমের খারাপ ভিডিও বানায়, ওর সাথে কাপড় চোপড় খোলায়। স্বামীর হাতে দিনের পর দিন এভাবেই অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন এই নারী। বিবস্ত্র করে রাখা হয়েছে, কেটে নেওয়া হয়েছে চুল। প্রতিবাদ করলে ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। নির্যাতিতার ছেলেও বললেন, জন্মের পর থেকে মাকে নির্যাতন সহ্য করতে দেখে আসছেন তিনি। মাকে আর কি ছোট থেকে আমি দেখা বড় হয়েছে, অনেক নির্যাতন করছে। তার চুল সবসময় ফালায় দিত, নখ ছিল, নখটাই না ফালায় দিচ্ছিল। কখনো তার দুপা ফাঁক করে তার মানে গোপন অঙ্গ আমাদের চর মারতো অনেকভাবে। আমার কাছে বলেনি, ওই কথাগুলো আমার কাছে আমার ওয়াইফের সাথে শেয়ার করছিল। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নির্যাতিতাকে উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। স্বামী গ্রেফতার হলেও 3 দিনে জামিনে মুক্তি হয়ে যায়। মাথায় পিস্তল ঠেকা বলছে যে তুই যদি না বেরাসতে তো নয় মামলা দাও, তার ভিতরে বেড়ে দিব না, গুলি করে আমি এটা ফেলাম। মেডিকেল আমাকে ভর্তি করায়নি, আমাকে ওইভাবে রেখে চলে গেছে। আমার ভাইয়ের কাছে বুঝিয়ে দেয়া, পুলিশ একটা কাগজের সাইন নেয়া। পুলিশ রহস্যজনকভাবে এফআইআরটা দুর্বল করে ফেলছে। হ্যাঁ, সেটা যেন পরিবর্তন করা হয়। হ্যাঁ, এবং আমার বোনের সুষ্ঠু বিচারটাই আমি চাই। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এফআইআর কি আমি করছি নাকি ভাই? এফআইআর করে ওসি সাহেব, ও এফআইআর কি আমরা করি নাকি? আমরা তো দাঁড়াগারে ভাই। নির্যাতিতার আইনজীবী বলছেন, ভুল ধারায় মামলা দায়ের হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় তারা। নারী নির্যাতনের মামলা করতো তাহলে ভিকটিম এটা একটা ন্যায় বিচার, সঠিক ন্যায় বিচার পাইতো। কিন্তু এই ধারার কারণে মামলা রুজু হওয়ার দুর্বলতার কারণে আসামি পক্ষ যে কোনো উপায় হোক কোর্টে থেকে জামিন নিয়ে গেছে। আসামি মমিনুল জামিন নেওয়ার ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ নির্যাতিতার নারীর। যদিও অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতরাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হরিশঙ্করপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নূর ইসলাম সহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে যাচ্ছিল। পথে তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশঙ্কাজনক অবস্থায় আলাপ শেখ ও নূর ইসলামকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করেন। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল বিকেলে নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামের কৃষক মোতালেব তার উৎপাদিত বোরো ধান বাজারে নিতে আগের দিন স্থানীয় অটো চালক জাহাঙ্গীরের সাথে চুক্তি করে। তবে বৃহস্পতিবার সকালে যাওয়ার কথা থাকলেও জাহাঙ্গীর সেই ধান দুপুরে আনতে যায়, কিন্তু বেলা হয়ে যাওয়ায় ধানের সঠিক মূল্য না পাওয়ার আশঙ্কায় মোতালেব ধান বাজারে নেবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে বিকেলে উভয় পক্ষের লোকজন আবারও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে 12 জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নালিতাবাড়ি বাজারে নিয়ে আসবো বিক্রি করার জন্য অটো চালকের বলছে। অটো চালক যাইতে একটু দেরি করছে। ধানের মালিক বলছে যে যেহেতু দেরি হয়ে গেছে আজকে আর ধান বাজারে নিব না, কালকে নিব।
তো অটো চালক বলছে যদি ধান বাজারে নাই নেন তাহলে আমাকে নিয়ে আসলেন কেন, যেহেতু নিয়ে আসলেন তাহলে আমার ভাড়া দেন। এই ভাড়া চাইছে, পরে এই নিয়ে তর্কাতর্কি এক পর্যায়ে মারামারি হলে দুই পক্ষের লোকজনে যেয়ে মারামারি করছে। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গোপালভোগ, ন্যাংরা, খিরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে বাজারগুলোতে। তবে করোনা পরিস্থিতির কারণে পাইকার কমে যাওয়ায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। জেলা প্রশাসন বলছে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি আম বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দেওয়া হবে। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট। গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগানীরা। ঝুড়িতে করে সে আম নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় পাইকারি বাজারে। চলতি মৌসুমের প্রথম পর্যায়ে নওগাঁর বরেন্দ্র এলাকায় গোপালভোগ, ল্যাংড়া ও খিরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ 1800 থেকে 1900 টাকা, খিরসাপাত 1400 থেকে 1500 টাকা ও গুটিয়াম 900 থেকে 1000 টাকার মন দরে বিক্রি হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে বাজারে পাইকার কম থাকায় আশানুরূপ দাম পাচ্ছে না বলে জানান বাগানীরা। করোনা আমাদের বাগানীদের বিপর্যস্ত করে ফেলেছে। আমার 13 লক্ষ টাকার বাগান এখন বলতেছে 5 লক্ষ টাকা দাম। ন্যায্য মূল্য পাই তাহলে আমরা কিছু অগ্রসর হয়ে যাব। আর করোনা পরিস্থিতির কারণে বাইরের ব্যবসায়ীরা, ক্রেতারা এলাকায় ঢুকতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার আম কেনাবেচা হাটের উদ্বোধন শেষে আমের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। 10-15টি জেলা প্রশাসক মহোদয়দেরকে আমরা ফোন দিয়েছি যে আপনারা ওখানকার যারা আড়তদার আছে বা বড় ব্যবসায়ী আছে তারা যদি এখানে যোগাযোগ করে আমরা সকল ধরনের সহযোগিতা করব। এদিকে পরিপক্ক ও কেমিক্যাল মুক্ত আম ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ ও পুলিশ প্রশাসন। আম সম্পূর্ণ একটি নিরাপদ ফল এবং নিরাপদভাবেই আমরা এটিকে বাজারজাত করতে কৃষকদেরকে উৎসাহিত করে যাচ্ছি। সাদা পোশাকের পুলিশও আমরা নিয়োজিত রেখেছি যাতে আমের বাজারকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা বা আমের অযৌক্তিক মূল্য বৃদ্ধি না হয়। জেলায় এবার 25,000 হেক্টর জমির বাগান থেকে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযানে সুনামগঞ্জে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়ায় কৃষকেরা সরকারের কাছে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ধান সংগ্রহের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক জানান, স্বচ্ছতার সাথে চলছে সংগ্রহ অভিযান। হিমাদ্রি শেখর ভদ্রদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এবারের বড় মৌসুমে সুনামগঞ্জ জেলা থেকে 32,664 মেট্রিক টন ধান এবং 300টি মিল থেকে 29,000 মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলার 11টি উপজেলা সহ 12টি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। বিভিন্ন সড়ক ও নৌপথে খাদ্য গুদামগুলোতে লটারিতে নির্ধারিত কৃষকেরা সরাসরি ধান এবং মিল মালিকেরা চাল বিক্রি করতে পেরে খুশি। আমরা সরকারি গুদামে ধান নিয়ে আসছি, আমরা খুব সুবিধা হচ্ছে। 1040 টাকা মন এই ধরে ধান দিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। কৃষকের দাম মোটামুটি পাইছে এবং এবার খুব কৃষক মোটামুটি সন্তুষ্ট এবং তার লাভজনক আমি মনে করি। প্রতিদিনই কৃষকরা এখানে ধান নিয়ে আসতেছে এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করে কৃষকদের মাধ্যমে আমরা ধান কিনছি। এবার জেলায় রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হওয়ায় সরকারের কাছে কৃষকেরা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ধান কেনার দাবি জানিয়েছেন। সরকার যদি আরো বেশি করে আমাদের ধান নেয় তা আমরা আগামীতে খুশি হইব। সরকার যদি উচিত আরো বেশি করে নেওয়া, গুডাউনে আরো কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আরো বেশি করে ধান কেনা উচিত। আর ধান চাল সংগ্রহ অভিযানে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা সর্বোচ্চ সতর্কতার অবস্থায় রয়েছি। প্রতিটি গুদামের বিপরীতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মাঝে মাঝে গুদামগুলোতে সরেজমিনে পরিদর্শন করছেন। চলতি মৌসুমে জেলায় 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এবারে সংগ্রহ অভিযানে 26 টাকা কেজি দরে ধান এবং 36 টাকা কেজি দরে সিদ্ধ চাল ও 35 টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জের মল্লিকপুর খাদ্য গুদাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফার ভাই আনিস রহমানের বিরুদ্ধে টেন্ডারবাজি ও কাউন্সিলর রবিউল আবেদিন রতন ও তার ভাই শাহিনকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কাউন্সিলররা একজোট হয়ে নগর ভবনের গেটে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এতে অভিযোগ করা হয় বেশ কিছু উন্নয়ন প্রকল্প জন্য 15টি গ্রুপের টেন্ডার দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার।
এদিন কাউন্সিলর রতনের ভাই দরপত্র দাখিল করতে গেলে মেয়রের ভাই আনিসুর ও তার সহযোগীরা মারপিট করে তাদের বাধা দেন বলে অভিযোগ করেন বক্তারা। সংবাদ সম্মেলনে রোববারের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন তারা। আমাকে বলছে শিডিউলটা দেওয়ার জন্য 50,000 টাকা দেবে। আমি বলছি আমি 1 টাকাও নেবো না, আমি কম্পিটিশন করব, পাবো কি পাবো না। তার পরিপ্রেক্ষিতে আমার ছোট ভাই শাহিন তাকে শারীরিক নির্যাতন করছে। আমি যখন আসি প্রতিবাদ করছি তখন আমাকে লাঞ্ছিত করছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মাননীয় মেয়র জনাব মোস্তফা ভাইয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আগামী রোববারের মধ্যেই যদি উনি এটা সুষ্ঠু সমাধান না করেন তাহলে রোববার বিকাল 3টার সময় আমরা সমস্ত কাউন্সিলররা হলরুমে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। দিনাজপুরে ও খাগড়াছড়িতে কর্মহীন অসহায় ও দরিদ্রদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমপানে ভেঙে যাওয়া দিনাজপুর সদরের কসবায় এক অসহায় বৃদ্ধার ঘর নির্মাণ করে দিয়েছে খোলাহাটি ক্যান্টনমেন্ট 4 হর্স। পরে একই গ্রামের অসহায়দের চাল, ডাল, তেল, আটা ও চিনি সহ নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির মহালছড়ি রিজিয়নের সেনাবাহিনীর সদস্যরা। জেলার ধুমনিঘাট, বীজতলা, দাকুপিয়া ও ভুয়াছড়ি দুর্গম এলাকায় এই ত্রাণ দেওয়া হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। করোনায় দেশের বেসরকারি হাসপাতাল নিয়ে নানা অভিযোগ। খরচ নির্ধারণ করে দিতে তাগিদ বিশেষজ্ঞদের। লাগাম টানতে প্রয়োজনে শক্তি প্রয়োগ, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। চট্টগ্রামে চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে সেবা কার্যক্রম। সরকারি হাসপাতালে 300-র মধ্যে 80 জনের বেশি করোনায় আক্রান্ত অসহায় রোগীরা। গার্মেন্টস শিল্পে এই মাস থেকেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা বিজিএমইএর। শ্রমিক নেতারা বলছেন ইতিমধ্যেই চাকরি গেছে 60 থেকে 70 হাজারে। ঘূর্ণিঝড় আম্পানের 2 সপ্তাহ পরেও স্বাভাবিক হয়নি খুলনার উপকূলবাসীর জীবনযাত্রা। ঘরহারা শত শত মানুষ খোলা আকাশের নিচে। নোনা পানিতে নানা রোগের প্রাদুর্ভাব। পর্যটক শূন্য কক্সবাজারের প্রকৃতিতে ফিরেছে প্রাণ। সৈকতে কমেছে বর্জ্য। করোনা থেকে শিক্ষা নিয়ে জীববৈচিত্র্য রক্ষায় যত্নবান হওয়ার তাগিদ পরিবেশবিদদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে এই সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।